কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমি তোমাদের থিওরি পেপার যেটা রয়েছে ক্লাইমেটোলজি, সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, এখান থেকে ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পড়লে তোমরা যেহেতু ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন, অনেকে সিলেবাস শেষ করতে পারোনি, প্রশ্নের সংখ্যা বেশি, এই কারণে তোমরা যাতে পাশ করে যাও এবং ভালো নাম্বার পাও, সেই কারণে আজকের সাজেশনটি দেওয়া হচ্ছে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, তাহলেই তোমরা 80% প্লাস তোমরা এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে। আমি ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফিকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। তো তোমাদের একটা বিষয় অনেকেই কনফিউজ হচ্ছে যে তোমাদের পেপার কয়টি, এই মেজর পেপার নিয়ে তোমাদের একটু সমস্যা হচ্ছে যে পরীক্ষা কোনটি, কোন কোন পরীক্ষা হবে। তো তোমাদের টোটাল এই বছর এই সেমিস্টারের সাবজেক্ট হচ্ছে চারটি সাবজেক্ট। তো চারটি সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে থিওরি মেজর, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল মেজর, এবং 3 নম্বর হচ্ছে তোমাদের নিজেদের মাইনর যেটা রয়েছে, সেকেন্ড মাইনর সেটা, এবং 4 নম্বর হচ্ছে তোমাদের এইচএসসি। এই চারটি সাবজেক্টের তোমাদের এক্সাম হবে ভূগোলের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সাবজেক্ট রয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এদের প্র্যাকটিক্যাল নেই। এই কারণে তাদের দুটো, এই যে প্রথম 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটোই তাদের কিন্তু থিওরি পেপার। কিন্তু তোমাদের জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল রয়েছে, তাই 2 নম্বর যে পেপারটা সেটা প্র্যাকটিক্যাল পেপার হবে। এই পরীক্ষাটা তোমাদের নিজেদের কলেজে হবে এবং এবার তোমাদের প্রথম পরীক্ষা যেখানে তোমরা হাতে প্র্যাকটিক্যাল করবে। এর আগে তোমাদের এসিসি ছিল যেখানে তোমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করেছো, কিন্তু এবার তোমাদের হাতে প্র্যাকটিক্যাল করতে হবে এবং এই এক্সামটা যত সম্ভব 31 তারিখ হবে এবং তোমাদের থিওরি পেপারের এক্সাম 24 তারিখ। তো আশা করছি তোমরা এই জায়গাটা বুঝলে। এবার আমরা মেন আলোচনায় ঢুকবো। তো প্রথমেই আমরা ক্লাইমেটোলজির কোয়েশ্চেন গুলো দেখবো। তো আগেই বলে দিই কোয়েশ্চেন গুলাতে জানার আগে যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, এই জায়গাটুকু তোমরা বুঝবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন যেমন ভাবে আছে এমন ভাবে নাও আসতে পারে, কারণ প্রশ্নগুলো বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। এই কারণে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই 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 যে সাজেশনটা এটাই লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশন, এরপর আর কোনো সাজেশন আসবে না। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতেই হবে। তো প্রথম যে প্রশ্নটা ক্লাইমেটোলজি নিয়ে প্রথমে আলোচনা করব। তো ক্লাইমেটোলজি থেকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অন আর্থস অ্যাটমসফিয়ার। হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, অর্থাৎ পৃথিবীর নিরক্ষরেখা থেকে যত আমরা পোলের দিকে যাব, ইকুয়েটর থেকে পোলের দিকে যাব, তখন যে টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন হবে বা তাপমাত্রা ডিস্ট্রিবিউশন হবে সেটাকেই বলা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, মানে এটা অনুভূমিক ভাবে হবে। আর এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আবার অনেক ভাবে আসে, যেমন জুলাই মাস এই সিজনাল ভ্যারিয়েশন আসে যে উইন্টার টাইম এবং সামার টাইমকে আলাদা করে তোমাদের আলোচনা করতে হয়, তাই জানুয়ারি এবং জুন মাস তোমাদের পড়তে হবে। এবং তোমাদের এখানে 5 মার্কের প্রশ্ন আসে যে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের ডিটেইলড নোট না দিয়ে তোমাদের দিল যে 5 মার্কের স্যালিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স, তখন কিন্তু তোমাদের 5 মার্কের জন্য উত্তরটা করতে হবে। তো এইভাবে তোমাদের এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো প্রথম গেল এই প্রশ্নটা। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন আমরা জানলাম, এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে টেম্পারেচার থেকে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। হরিজন্টাল মানে ইকুয়েটর থেকে পোলের দিকে, আর উভয় পোলের দিকে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ভাবে, মানে মাটি থেকে একবারে আকাশ পর্যন্ত, মহাকাশের আগে পর্যন্ত এই আর্থ অ্যাটমসফিয়ারে মানে বায়ুমণ্ডলের টেম্পারেচার কিভাবে পরিবর্তন হয়, মানে তোমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে
ইয়েগুলো লেয়ার গুলো রয়েছে, এই লেয়ার গুলোতে তাপমাত্রার কেমন হ্রাস বৃদ্ধি হয়, এই বিষয়টা তোমাদের আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 5 মার্কসের জন্য আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো দিতে পারে। তো এই দুটো প্রশ্ন তোমাদের টেম্পারেচার থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, কিন্তু সেটা আমি দিইনি লাস্ট হিসেবে, তো তোমরা সেটা পড়ে গেলে পড়ে যেতে পারো। সেটা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচারের টাইপস গুলো। এর আগের বছর কনসেপ্ট এসেছিল, কিন্তু টাইপস গুলো 2 মার্কের জন্য আসে, আবার 5 মার্কের জন্য দিতে পারে, তাই তোমরা সেটা পড়ে যেতে পারো। কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন টেম্পারেচার থেকে। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ এয়ার মাস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এয়ার মাস বা বায়ুপুঞ্জের প্রকারভেদ। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। যেমন যদি সমস্ত এয়ার মাসগুলো 10 মার্কের জন্য আসে, ক্লাসিফাই করতে দেয়, সেটা করতে হবে। আবার এই প্রশ্নটা 5 মার্কসের জন্য আসে, যেমন বললো ট্রপিক্যাল এয়ার মাসের বৈশিষ্ট্যগুলো লেখো, ক্যারেক্টারিস্টিক্স লেখো, তখন তোমাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। আবার ট্রপিক্যাল এয়ার মাসের অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোর বৈশিষ্ট্য আলাদাভাবে আসতে পারে। আবার কি হয় যে একটা নির্দিষ্ট এয়ার মাসের সঙ্গে অন্য একটা নির্দিষ্ট এয়ার মাসের পার্থক্য আসে। তো পার্থক্য মানে কি, সেই বৈশিষ্ট্যগুলোই তো পার্থক্য, এর বৈশিষ্ট্য এবং ওর বৈশিষ্ট্যগুলো পড়লে তোমাদের পার্থক্য হয়ে যায়। যেমন ট্রপিক্যাল এবং ভার্সেস পোলার দিয়ে দিল, পোলার এয়ার মাসের মধ্যে পার্থক্য দিয়ে দিল, তো এই পার্থক্যগুলো আসে। তো এই প্রশ্নটা থেকে 2-3 ভাবে প্রশ্ন আসে, এবং এর যে বিভিন্ন প্রকারভেদ গুলো রয়েছে সেগুলো কিন্তু 2 মার্কের জন্য আসে, তাই প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব। 10 মার্কের জন্য একাধিকবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে এয়ার মাস মডিফিকেশন। এয়ার মাস মডিফিকেশন, এয়ার মাস মডিফিকেশনও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা 10 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে। এয়ার মাস মডিফিকেশনের দুটো রয়েছে তোমাদের এয়ার মাস মডিফিকেশনের ধারণা, বা দুটো প্রকারভেদ, সেই দুটো প্রকারভেদই তোমরা পড়বে। যে কোনো একটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে, আবার 5 মার্কের জন্য আসতে পারে। আবার এয়ার মাস মডিফিকেশন কাকে বলে, এয়ার মাস মডিফিকেশন কাকে বলে ডিফাইন করতে দেয়, ডিফাইন করতেও দেয় 2 মার্কের জন্য, তাই প্রশ্নটা এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এয়ার মাস চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন তোমাদের পড়ে গেলেই হয়ে যাবে, কারণ এখান থেকে 3 ভাবেই প্রশ্ন আসে, হয় এয়ার মাস মডিফিকেশন আসতে পারে, অথবা টাইপস অফ এয়ার মাস আসতে পারে, অথবা একে অন্য মানে একটা এয়ার মাসের সঙ্গে অন্য এয়ার মাসের পার্থক্য, এইভাবে এখান থেকে প্রশ্ন আসে। তো এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে এয়ার মাস চ্যাপ্টার। এবার এর এর পরের প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ ফ্রন্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা 10 মার্কের জন্য তেমন আসে না, তবে এই প্রশ্নটা 5 মার্কসের জন্য আসে। এর যে বিভিন্ন প্রকারভেদ গুলো রয়েছে সেগুলো 2 মার্কসের জন্য আসে। আবার ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফ্রন্টের এর পার্থক্য আসে পরীক্ষাতে, তাই এই প্রশ্নটা যখন পড়বে তখন যে মেন 4টে যে প্রকারভেদ রয়েছে তার মধ্যে ওয়ার্ম এবং কোল্ড ফ্রন্টটাকে একটু ডেসক্রিপটিভ ভাবে পড়ে যাবে, মানে এর বৈশিষ্ট্যগুলোকে একটু ভালো করে পড়ে যাবে, যাতে পার্থক্য এলে তোমরা লিখে আসতে পারো ভালো করে। তাই ফ্রন্ট থেকে এই 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 প্রশ্নটাই শুধুমাত্র রাখা হয়েছে, ফ্রন্ট থেকে আর অন্যান্য প্রশ্ন দিইনি। আরেকটা প্রশ্ন রয়েছে ফ্রন্ট থেকে, সেটা লাস্টে রাখা হয়েছে, শুধুমাত্র দুটো প্রশ্ন ফ্রন্ট থেকে রাখা হয়েছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফর্মস অফ কন্ডেনসেশন। কন্ডেনসেশনের ফর্মস, এই প্রশ্নটা 10 মার্কের জন্য আসে পরীক্ষাতে, যে কন্ডেনসেশনের যে বিভিন্ন ফর্ম গুলো রয়েছে, ক্লাউড, ফগ, স্মগ, রাইম, এই যে ইয়েগুলো রয়েছে, এই যে প্রকারভেদ গুলো রয়েছে, বিভিন্ন ফর্ম গুলো, রূপগুলো রয়েছে, সেই রূপগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, কারণ এই গোটা প্রশ্নটা 10 মার্কের জন্য আসে। আবার প্রত্যেকটা প্রকারভেদ 2 মার্কের জন্য আসে। আবার কি হয়, আবার বলে দেয় যে ক্লাউড অ্যান্ড ফগের মধ্যে পার্থক্য 2 মার্কের জন্য চলে আসে। এইভাবে ক্লাউড এবং ফগের মধ্যে পার্থক্য 2 মার্কের জন্য চলে আসে। আবার প্রত্যেকটা প্রকারভেদই 2 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য যেমন স্মগ আসে। তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে, তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।
এবার আসছি 7 নম্বর প্রশ্ন, ফর্মস অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের ফর্ম, যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো তোমাদের পড়তে হবে। এর সঙ্গে প্রেসিপিটেশনের সংজ্ঞাও পড়ে যাবে, প্রেসিপিটেশন কাকে বলা হয়, তেমনি কনডেনসেশনের সংজ্ঞা পড়ে যাবে। প্রেসিপিটেশনের সংজ্ঞা 2 মার্কের জন্য আসে। এই এর যে বিভিন্ন ফর্ম গুলো রয়েছে সেই ফর্ম গুলো আসে, তো ফর্ম গুলো ভালো করে পড়ে যাবে। আর হেল এবং স্লিটের মধ্যে পার্থক্য পড়ে যাবে, হেল এবং স্লিটের মধ্যে পার্থক্য পড়ে যাবে 2 মার্কের জন্য। 5 মার্কের জন্য পড়ার দরকার নেই, 2 মার্কের জন্য হেল এবং স্লিটের মধ্যে পার্থক্য পড়ে যাবে। তো এটা গেল প্রেসিপিটেশন থেকে। এবার আসছি রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ ইনসোলেশন। ইনসোলেশনের যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো রয়েছে, আলাদা করে তোমাদের পরীক্ষা সিলেবাসে দেওয়া নেই ইনসোলেশনের ফ্যাক্টরস গুলো, তবে হিট বাজেটের সঙ্গে কিছুটা যায়, সেই কারণে এই প্রশ্নটা রাখা হয়েছে। কারণ বিগত বছরগুলোতে এই প্রশ্ন, এই যে ইনসোলেশন থেকে প্রচুর প্রশ্ন এসেছে, বড় প্রশ্ন, কিন্তু তোমাদের এই বছর, এইবার যে এনইপি সিলেবাস, এই সিলেবাসে কিন্তু ইনসোলেশনকে আলাদা করে দেওয়া নেই। কিন্তু তাও পরীক্ষা যদি একটু হার্ড করে দেয় তাহলে ইনসোলেশন থেকে দিয়ে দিতে পারে যে তুমি কতটা পড়েছো হিট বাজেট চ্যাপ্টারে, সেই কারণে ইনসোলেশনের ফ্যাক্টরস গুলো পড়ে যাবে, ইনসোলেশনের ফ্যাক্টরস গুলো পড়ে যাবে। এবার আসছি 9 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য মেকানিজম অফ মনসুন সার্কুলেশন ইন ইন্ডিয়া। ভারতের রেফারেন্সে মৌসুমী বায়ুর সঞ্চালনকে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা 10 মার্কের জন্য আসে। এই প্রশ্নটা আরো বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষাতে আসে, যেমন 10 মার্কের জন্য টোটাল প্রশ্নটা আসে, আবার 5 মার্কসের জন্য আসে যে হিমালয়ের প্রভাব, এল নিনো এর প্রভাব, তারপরে আসে জেট স্ট্রিমের প্রভাব। আবার পরীক্ষাতে এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে, যেমন মনসুন কাকে বলে, এটা 2 মার্কের জন্য আসে, এটা 2 মার্কের জন্য আসে। তারপর জেট স্ট্রিমের যে দুটো প্রকারভেদ রয়েছে, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি এবং ইস্টার্লি, এই দুটো আসে। এল নিনো কাকে বলে এটা আসে। আবার ব্রাস্ট অফ মনসুন আসে, ব্রাস্ট অফ মনসুন, ব্রেক অফ মনসুন, তারপরে হচ্ছে নর্দার্ন লিমিট বা এনএলএম অফ মনসুন। তারপরে আরো আসে তোমাদের আরো এখান থেকে 2 মার্কের অনেকগুলো প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে, যেটা এই প্রশ্ন, এই যে গোটা প্রশ্নটা এটা পড়লে হয়ে যাবে। এবং এই প্রশ্নটা 5 মার্কসের জন্য আরেক ভাবে আসে যে ভারতের মৌসুমী বায়ুর ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করো, ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করো, ভারতের মৌসুমী বায়ুর ক্যারেক্টারিস্টিক্স, এটাও 5 মার্কসের জন্য পরীক্ষাতে আসে। তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তো তোমরা 2 মার্ক পাবেই, 5 মার্ক 10 মার্কও আসতে পারে। এবার 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোপেনের ক্লাসিফিকেশন। কোপেনের ক্লাসিফিকেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা খুবই লেন্দি প্রশ্ন, কারণ এর প্রচুর ক্লাসিফিকেশন করেছে কোপেন। এই কারণে এই প্রশ্নটা অনেক বড় হয়ে যায়, 5 পেজ 6 পেজেও পার হয়ে যায়, প্লাস ছবি দিতে হয়, বিভিন্ন বেস লিখতে হয়, আবার অনেক জটিল বিষয়। তাই তোমরা এই প্রশ্নটাকে বুঝে যাবে, পড়ে যাবে, এটা ঠিক, কিন্তু পরীক্ষাতে যদি তোমরা এই যদি কোপেনের পরিবর্তে যদি অন্য প্রশ্ন কমন পেয়ে যাও তাহলে সেই প্রশ্নটাই লিখবে, কিন্তু কোপেন লিখবে না। কিন্তু যদি তোমরা না পাও 10 মার্কের ক্ষেত্রে অন্য কমন, তখন কোপেনটা লিখবে, কিন্তু চেষ্টা করবে যে কোপেনটাকে অ্যাভয়েড করে অন্য প্রশ্নের উত্তরটা করার, কারণ অন্য প্রশ্নের উত্তর ছোট হবে এবং কোপেনের খুবই বড়। এবার আরেকজনের রয়েছে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে থর্নথওয়েটের। এবার থর্নথওয়েটের ক্লাসিফিকেশন দুটো ইয়ারের রয়েছে। এবার এই যে থর্নথওয়েটের ক্লাসিফিকেশন, এটা খুবই কঠিন ক্লাসিফিকেশন, অনেক ঘিচিমিচি ব্যাপার, অনেক ম্যাথামেটিক্যাল রুলস ইত্যাদি ইত্যাদি ফলো হয়। তো এই কারণে থর্নথওয়েটের ক্লাসিফিকেশনটা আমি তোমাদের সিলেবাসে, তোমাদের সাজেশনে দিইনি। যদি আসে তোমরা অন্য প্রশ্ন করবে, আমি শুধু এখান থেকে তোমাদের দিয়েছি যে থর্নথওয়েট তার ক্লাইমেট ক্লাসিফিকেশনের জন্য কোন বেসগুলো নির্বাচন করেছে। যেমন কোপেনের ক্ষেত্রে বেসিস আসে, কোপেনের ক্ষেত্রে বেসিস গুলো আসে, তেমনি থর্নথওয়েটের ক্ষেত্রেও বেসিস গুলো তোমাদের পড়তে হবে, যে ভিত্তি কি, ক্লাইমেট ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে করেছেন। যেমন কোপেন টেম্পারেচার, রেইনফল, তারপরে ভেজিটেশন, তো এই বিষয়গুলোর ভিত্তিতেও কিন্তু থর্নথওয়েট করেছেন। তাই এই ভিত্তিগুলো তোমাদের আলোচনা করে আসতে হবে, এই ভিত্তিগুলো তোমাদের 5 মার্কসের জন্য আসে, তাহলে এটা 5 মার্কসের জন্য আসতে পারে।
এবার আসছি আমরা 12 নম্বর প্রশ্নতে। রাইট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব আলোচনা করো। কারণ এবং ফলাফল আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করতে হবে। তো এখান থেকে তোমাদের গ্রিন হাউস ইফেক্টটা হয়ে যাবে। গ্রিন হাউস ইফেক্ট হয়ে যাবে। তো এই গ্রিন হাউস ইফেক্ট তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। তো গ্রিন হাউস ইফেক্টও আসতে পারে, তাই এই প্রশ্নটা পড়লেই তোমাদের হয়ে যাবে। তো এটা একটা প্রশ্ন। আর এই ক্লাইমেট চেঞ্জ থেকে আরেকটা প্রশ্ন পড়তে হয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওজন। রাইট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজন ডিপ্লেশন। মানে ওজন লেয়ারের পাতলা হয়ে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়ার পেছনে কারণ কি, কারণ এবং এর ফলাফল কি, কি কি ফলাফল হতে পারে, মানে কোন কোন ক্ষতিকর প্রভাবগুলো এক কথায় সেগুলো আলোচনা করতে হবে। ওজন ডিপ্লেশন কাকে বলে, ওজন ডিপ্লেশন কাকে বলে, 2 মার্কস আসে, 2 মার্কসের জন্য আসে। ওজন লেয়ার কি, ওজন লেয়ার 2 মার্কসের জন্য আসে। ওজন হোল আসে 2 মার্কের জন্য। তো এইভাবে 2 মার্কসের জন্য এখান থেকে প্রশ্নগুলো আসে। আবার ইম্পর্টেন্স অফ ওজন লেয়ার আসে। তো এই কনসিকুয়েন্স মানে ফলাফল, যে ক্ষতিকর ফলাফলগুলো হবে তার তো বিপরীতটাই হচ্ছে ইম্পর্টেন্স। কিসের জন্য ওজন লেয়ার আমাদেরকে কি কি রক্ষা করে, তো এই কনসিকুয়েন্সের বিপরীত গুলোই তো হবে। তাই তাই একটু যদি ঘুরিয়ে তোমরা পড়ো তাহলে উত্তরটা হয়ে গেল। আর এমনিতেও এটা তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো ওজন হোল নিয়ে, তাই ওজন লেয়ার নিয়ে, তাই কোনো সমস্যা হবে না তোমাদের, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার 14 নম্বর প্রশ্ন ফ্রন্ট থেকে। ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিস সম্বন্ধে আলোচনা করো। জেনেসিস মানে হচ্ছে ফ্রন্ট গঠন এবং লাইসিস মানে হচ্ছে ফ্রন্ট শেষ হওয়া, মানে ফ্রন্ট গঠন শেষ হওয়া বা ফ্রন্ট ধ্বংস হয়ে যাওয়া। তো এই দুটো এই যে এটা আসে, এটার আবার মাঝে মধ্যে পার্থক্য চলে আসে 5 মার্কসের জন্য। তো তোমরা একটু দেখবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন জেট স্ট্রিম। জেট স্ট্রিম থেকে কি কি পড়বে? জেট স্ট্রিমের মূল বিষয়গুলো যেগুলো আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে জেট স্ট্রিম এর সংজ্ঞা আসে পরীক্ষাতে। জেট স্ট্রিমের 2 মার্কসের জন্য। ক্যারেক্টারিস্টিক্স আসে, আর তার সাথে আসে এর যে প্রকারভেদ রয়েছে, প্রকারভেদ, এবং আর একটা বিষয় আসে, সেটা হচ্ছে জেট স্ট্রিমের প্রভাব। জেট স্ট্রিমের প্রভাব প্রভাব কোথায়? জলবায়ুতে, জলবায়ু বা ক্লাইমেটে জেট স্ট্রিমের কি প্রভাব রয়েছে, ওয়ার্ল্ড ক্লাইমেটে কি প্রভাব রয়েছে। তো এই জেট স্ট্রিমের এই বিষয়টা তোমাদের একটু দেখে যেতে হবে। ক্লাইমেটোলজি থেকে 16টা প্রশ্ন রাখা হয়েছে, 5 মার্ক এবং 10 মার্ক মিলিয়ে। এবার লাস্ট প্রশ্ন, যেটা আমি এর আগে দিয়েছিলাম না কিন্তু এবার দিলাম, সেটা হচ্ছে রাইট অ্যাবাউট দা কলিশন এবং কোয়ালিশন মেকানিজম অফ প্রেসিপিটেশন। এই থিওরিটা তোমরা পড়ে যেও। এই থিওরিটা 5 মার্কসের জন্য আসতে পারে তোমাদের পরীক্ষাতে। যদি প্রশ্ন হার্ড হয় তাহলে আসতে পারে, আর যদি একটু সহজ হয় তাহলে এটা তোমাদের দিবে না। কিন্তু যদি একটু হার্ড হয় এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, হার্ড হওয়ার সম্ভাবনাই বেশি। তাই এই প্রশ্নটা দেখে যাবে। তাই এই প্রশ্নটা দেখে যাবে। তো এই 16টি প্রশ্ন ক্লাইমেটোলজি থেকে রাখা হলো। গোটা ক্লাইমেটোলজি থেকে 5 মার্ক এবং 10 মার্কের শুধুমাত্র তোমাদের 16টা প্রশ্ন আমি দিলাম। এই 16টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নাও ক্লাইমেটোলজি থেকে। এবার আসছি আমরা সয়েল জিওগ্রাফি থেকে। সয়েল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, সয়েল ফরমেশন বা মৃত্তিকা গঠনের যে নিয়ন্ত্রকগুলি রয়েছে সেই নিয়ন্ত্রকগুলি আলোচনা করতে হবে। এবার সব নিয়ন্ত্রকগুলো 10 মার্কের জন্য আসতে পারে, যে কোনো একটা নিয়ন্ত্রক 5 মার্কের জন্য আসতে পারে, যে কোনো দুটো নিয়ন্ত্রক মিলে আবার 10 মার্কের জন্য আসতে পারে। তো এই প্রশ্নটা আসতে পারে, যেমন বলে দিল যে প্যারেন্ট রক এবং ক্লাইমেটের প্রভাব আলোচনা করো, দুটো মিলে 10 মার্ক। শুধু দিল ক্লাইমেট প্যারেন্ট রক, তাহলে 5 মার্কসের জন্য আসতে পারে। গোটাটা দিল 10 মার্কসের জন্য আসতে পারে, তখন ছোট ছোট করে লিখতে হবে। তো এটা দ্বিতীয় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য সয়েল অর্ডারস উইথ মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি। ইউএসডিএ এর সয়েল ট্যাক্সোনমি অনুসারে সয়েলের অর্ডার গুলোকে তোমাদের লিখতে হবে এবং এর মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে হবে। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে যাও, কারণ বিভিন্ন সয়েল সম্বন্ধে জানবে, বিভিন্ন মাটি সম্বন্ধে জানবে, সেগুলোর বৈশিষ্ট্য হয়ে যাবে, সেগুলোর সংজ্ঞা হয়ে যাবে। তাই 2 মার্কসের প্রশ্ন এলে তোমাদের সয়েলের ক্লাসিফিকেশন নেওয়ার কোনো সমস্যা হবে না। তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 মার্কসের জন্য আসার জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ সয়েল জিওগ্রাফি থেকে।
3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই ল্যান্ড ক্যাপাবিলিটি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 এর জন্য আসতে পারে, 5 এর জন্য আসতে পারে, 2 এর জন্য আসতে পারে। ল্যান্ড ক্যাপাবিলিটির ক্লাসিফিকেশন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন ডিফারেন্ট টাইপস অফ টেক্সচার এন্ড স্ট্রাকচার অফ সয়েল। মাটির যে টেক্সচার গুলো রয়েছে এবং মাটির স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার এবং টেক্সচার গুলো প্রথমত 2 মার্কসের জন্য পরীক্ষাতে আসে, 2 মার্কসের জন্য পরীক্ষাতে আসে। আবার মানে মাটির টেক্সচার এবং স্ট্রাকচারের মধ্যে পার্থক্য, যে রাইট অ্যাবাউট দা মানে ডিস্টিংগুইশ বিটুইন টেক্সচার এন্ড স্ট্রাকচার অফ সয়েল, তখন তোমাদের 5 মার্কসের জন্য পার্থক্য তোমাদের পরীক্ষাতে আসে। 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা কম, তবে 5 মার্কসের জন্য পার্থক্য আসে। আবার এর যে ক্লাসিফিকেশন, এই গোটা ক্লাসিফিকেশন তোমাদের 10 মার্কসের জন্য আসে। তো এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে, এখান থেকে 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক আসবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফরমেশন এন্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট সয়েল। তোমাদের সিলেবাসে 3টি রয়েছে, তার মধ্যে পর্জল সয়েলটা এর আগের বছর চলে এসেছিল, তাই ল্যাটেরাইট সয়েলটাই খুব গুরুত্বপূর্ণ। তাই ল্যাটেরাইট সয়েলটা তোমরা ভালো করে ফরমেশন এবং প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স দেখে যাবে। এখানে প্রত্যেকটাই তোমাদের ভালো করে দেখে যেতে হবে, কারণ এটাই এক লাস্ট মিনিট, এই প্রশ্নগুলোই আর এর থেকে কমানো যাচ্ছে না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এনপিকে অ্যান্ড অর্গানিক ম্যাটার ইন সয়েল। এনপিকে এবং অর্গানিক ম্যাটার, জৈব পদার্থের ইম্পর্টেন্স গুলো কি? তো এটা 5 মার্কসের জন্য এসে থাকে। আবার তোমাদের পরীক্ষাতে এমন হতে পারে যে 5+5 দিয়ে একটা 10 মার্কসের প্রশ্ন আসতে পারে 10 মার্কসের পোরশনে, তাই তোমরা একটু দেখবে। আবার এনপিকে এবং অর্গানিক ম্যাটার থেকে 2 মার্কসের জন্য পরীক্ষাতে আসে, যে হোয়াট ইজ এনপিকে, হোয়াট ডু ইউ মিন বাই অর্গানিক ম্যাটার, তারপরে এনপিকে এবং অর্গানিক ম্যাটারের মানে ইম্পর্টেন্স কি মাটিতে। তো এইভাবে তোমাদের আসতে পারে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য করতে হবে। আবার এই প্রশ্নটা 2 মার্কসের জন্য আসে, পার্থক্য 2 মার্কসের জন্য আসে। আবার সংজ্ঞাগুলো 2+2 দুটো পড়বে, এলুভিয়েশনের সংজ্ঞা এবং ইলুভিয়েশনের সংজ্ঞা। তো এই প্রশ্নটা, তো গোটা সয়েল জিওগ্রাফি থেকে তোমাদের মাত্র 7টা প্রশ্ন আমি রেখেছি। এবার আসছি বায়োজিওগ্রাফি থেকে। বায়োজিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন, রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন তৈগা বায়োম। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের বছর ট্রপিক্যাল রেন ফরেস্ট এসেছিল 5 মার্কসের জন্য, আমরা সবাই ভেবেছিলাম 10 মার্কসের জন্য আসবে, কিন্তু এসেছিল 5 মার্কসের জন্য। তো এই প্রশ্নটা 5 এবং 10 দুই ভাবেই আসতে পারে, 5 10 দুই ভাবে আসতে পারে, 2 মার্কসের জন্য আসতে পারে। 2 মার্কসের জন্য কিভাবে আসে, যে তৈগা বায়োম কোথায় অবস্থিত, তৈগা বায়োমের অবস্থান আলোচনা করো, কত থেকে কত ল্যাটিটিউডের মধ্যে, তারপরে কোন কোন রিজিয়নে দেখা যায়, কয়েকটা বৈশিষ্ট্য, এখানে কোন কোন গাছ দেখা যায়। তো এখানে মেন ফরেস্ট রয়েছে কনিফেরাস বা সরেলবর্গীয়, এটাই মনে রাখতে হবে। এর আরেকটা নাম এটা আসে বোরিয়াল বায়োম নামেও আসতে পারে, তাই মনে রাখবে বোরিয়াল বায়োম আর তৈগা বায়োম একই জিনিস, আলাদা জিনিস না, তাই মনে রাখবে এই বিষয়টা। বোরিয়াল বায়োম হিসেবে দিলে ভুলে আসতে পারে, তৈগা বায়োম হলো। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য মেকানিজম অফ কার্বন সাইকেল। তোমাদের 10 মার্কসের জন্য এর আগের বছর এসেছিল নাইট্রোজেন সাইকেল, তাই নাইট্রোজেন সাইকেল এবার তোমাদের আসবে না, এবার তোমাদের কার্বন সাইকেল আসতে পারে। আবার কার্বন সাইকেলটা অনেক ভাবে আসে, মেকানিজম দিতে পারে, ক্যারেক্টারিস্টিক্স দিতে পারে, আবার এর ইম্পর্টেন্স দিতে পারে। আবার একটা প্রশ্ন তোমরা একটু দেখে যাবে এখান থেকে, একটা 5 মার্কসের আমি বলে দিচ্ছি, যে জিওকেমিক্যাল সাইকেল, যেটার আরেকটা নাম হচ্ছে নিউট্রিশন সাইকেল বা পুষ্টি চক্র। এই যে পুষ্টি চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল, এর ইম্পর্টেন্স তা একটু পড়ে যাবে, ইম্পর্টেন্স 5-6টা ইম্পর্টেন্স তোমরা পড়ে যাবে, ক্যারেক্টারিস্টিক্স এর মতো করে ইম্পর্টেন্স গুলো 5-6টা তোমরা পড়ে যাবে। তো মেকানিজম কার্বন সাইকেল হলো। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট এ শর্ট নোট অন গ্রাসল্যান্ড বায়োম। গ্রাসল্যান্ড বায়োম 10 মার্কসের জন্য আসে না, 5 মার্কসের জন্য আসতে পারে। এবং গ্রাসল্যান্ড বায়োমসের এই অবস্থান আসে 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য অবস্থান আসে। এখানে কোন কোন গাছ পাওয়া যায়, এর কয়েকটি বৈশিষ্ট্য, এইভাবে একটু শর্ট করে পড়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ইকোসিস্টেম। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইকোসিস্টেমের স্ট্রাকচার, ইকোসিস্টেম কিভাবে গঠিত হয়, কোন কোন কম্পোনেন্টের মাধ্যমে ইকোসিস্টেম গঠিত হয়, এবং এর ফাংশন কি, এর ফাংশন মানে
এই যে ইকোসিস্টেমের কাজ কি, এই ইকোসিস্টেমের কাজ কি, বিভিন্ন তিনটে কাজ তোমাদের আলোচনা করতে হবে। যেমন রয়েছে এনার্জি ফ্লো, তারপরে হচ্ছে নিউট্রিশন সাইকেল, এই ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো রয়েছে, তিনটে কাজ তোমরা পড়ে যাবে। আর এই স্ট্রাকচার এবং ফাংশনের ইকোসিস্টেম থেকে তোমাদের 5-6টা প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাই তোমরা যদি আমার আগের ভিডিওটা, যেটা মেন সাজেশন, সেটা যদি না দেখে থাকো, ওটা দেখে নেবে ভালো করে। কারণ ওখানে অর দিয়ে প্রশ্নগুলো আমি এতক্ষণ লিখে লিখে যেগুলো বলছি, ওখানে সব অর দিয়ে দেওয়া রয়েছে। তাই ওই ভিডিওটা দেখে তোমরা সেগুলো স্ক্রিনশট করে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে আসতে পারে। প্রশ্নের ভাষা আমি যেমন ভাবে দিয়েছি এমন ভাবে নাও আসতে পারে। প্রশ্ন টিচার কেমন ভাবে দিবে সেটা তিনার ব্যাপার। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফুড চেন এন্ড ফুড ওয়েব। ফুড চেন এবং ফুড ওয়েবের মধ্যে পার্থক্য আসে, ফুড চেন এবং ফুড ওয়েবের পার্থক্য আসে, প্লাস ফুড ওয়েব এবং ফুড ওয়েব এবং চেনের সংজ্ঞা আসে, সংজ্ঞা পরীক্ষাতে আসে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজ, কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি লস। বায়োডাইভার্সিটি লসের কারণ কি, এর ফলাফল কি, এবং এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ভালো করে একটু দেখে যেও। এটা 10 মার্কসের জন্য আসে, 5 মার্কসের জন্য আসে। বায়োডাইভার্সিটি লস কাকে বলে 2 মার্কসের জন্য আসে। রাইট অ্যাবাউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস এন্ড টাইপস অফ বায়োডাইভার্সিটি, 7টি প্রশ্ন রাখা হয়েছে বায়োজিওগ্রাফি থেকেও। কন্ট্রোলিং ফ্যাক্টরস এবং টাইপস অফ বায়োডাইভার্সিটি মানে বায়োডাইভার্সিটির প্রকারভেদ কতগুলি রয়েছে, এবং কন্ট্রোলিং ফ্যাক্টর মানে কোন কোন ফ্যাক্টর গুলো কন্ট্রোল করে বায়োডাইভার্সিটিকে। তো এই 7টি প্রশ্ন তোমাদের রয়েছে। তো এই 7টি প্রশ্ন তোমরা পড়ে যাবে বায়োজিওগ্রাফি থেকে, এবং সয়েল জিওগ্রাফি থেকে 7টি প্রশ্ন, এবং ক্লাইমেটোলজি যেহেতু বিশাল চ্যাপ্টার, বিশাল সিলেবাস, এদের দুজন মিলিয়ে বেশি ক্লাইমেটোলজিতে, তাই 16টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কোনোটা বাদ দিও না। এবার বিষয় হচ্ছে 10 মার্ক এবং 5 মার্ক। 10 মার্ক এবং 5 মার্ক যে কিভাবে দিবে এটা বলা সম্ভব নয়। 5 মার্ক গুলো 10 মার্কসে আসতে পারে, 10 মার্ক গুলো 5 মার্কে আসতে পারে। তাই মোটামুটি আমি যদি বলি 10 মার্কসের জন্য কোনগুলো পড়বে, তো এটা পড়বে, এটা পড়বে, তারপরে এয়ার মাস পড়বে, এয়ার মাস মডিফিকেশন পড়বে, এই 4টি, এবং এখান থেকে পড়বে কন্ডেনসেশনের ফর্ম এবং মনসুন সার্কুলেশন। এই কয়েকটি প্রশ্ন ক্লাইমেট থেকে পড়বে। আর সয়েল থেকে পড়বে এটা এবং এটা, এই 3টে সয়েল থেকে পড়বে। আর বায়োজিওগ্রাফি থেকে পড়বে তৈগা, মেকানিজম অফ কার্বন সাইকেল এবং স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ইকোসিস্টেম, এই 3টে এখান থেকে পড়বে। তাহলে আশা করছি তোমরা দুটো 10 মার্ক পেয়ে যেতে পারো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, আশা করছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর এর পরের ভিডিও থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং কিছু স্যাম্পল প্রশ্ন সম্বন্ধে জানতে শুরু করব, যাতে তোমাদের সুবিধা হয় প্রশ্ন কেমন ভাবে আসবে, প্যাটার্ন কেমন হবে, এই সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হবে, তোমাদের প্র্যাকটিস ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সবাই ভালো করে পড়ো।